দর্শক আমন্ত্রণ প্রবাসে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার আলোচনা। স্থানীয় সময়ে বুধবার শুরু হওয়া আলোচনা চলবে 11 জুলাই পর্যন্ত। 2025 সালে অনুষ্ঠেয় চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন আলোচনায়। এর আগে 14 দেশের নেতাদের কাছে 7 জুলাই চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই চিঠি নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। বিজিএমইএ বলছে, স্বার্থ গোষ্ঠীকে অন্ধকারে রেখে আলোচনা করছে সরকার। শুল্ক কমানো না গেলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। গত বছরের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। চলতি অর্থ বছরের মার্চ মাসে অনলাইনে ফাঁস হয় গেল 18 জুলাইয়ের অডিও কলটি। সেখানে অজ্ঞাত এক সিনিয়র সরকারি কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায় শেখ হাসিনাকে। বিক্ষোভকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে গুলি করার নির্দেশ দেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ টিম ইয়ার্স্টের মাধ্যমে ওই রেকর্ড যাচাই করেছে। স্বরের ভঙ্গি, শ্বাস প্রশ্বাসের আওয়াজ সহ বিভিন্ন বিষয় পরীক্ষার পর নিশ্চিত হয়েছে কোনো অংশই এডিটেড বা সম্পাদনকৃত নয়। এয়ারশট জানিয়েছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে ধারণা করা যায় মোবাইলের স্পিকার অন করা অবস্থায় কথা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেছেন, বিবিসির ভেরিফিকেশন এই ফোন আলাপের স্বচ্ছতা বাড়াবে। ডকুমেন্ট আকারে এটি আদালতে উপস্থাপন করা যাবে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। কি পয়েন্ট ইনস্টলেশন, দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে, যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায়। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব। যুক্তরাজ্যে ঘোষণা করা হয়েছে লক্ষ্মীপুর সোসাইটি ইউকের নতুন কমিটি। পূর্ব লন্ডনে আয়োজিত এক সভায় উপস্থাপন করা হয় এই কমিটি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 2025-27 সেশনের 41 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ডক্টর মনোয়ার হোসেন। পরিচালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ। নতুন কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন ইমতিয়াজ আনাম তানিম, মোহাম্মদ কাউসার, মিজানুর রহমান, মাহি আলম চৌধুরী, আলমগীর হোসেন দুলাল, শাহ আলম শাকিল, মাহমুদুল হাসান সহ বহু প্রবাসী বাংলাদেশি। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাঙালি লক্ষ্মীপুরে যে জনগণ আছেন তাদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে এই সংগঠনটি যাত্রা শুরু হয়েছে এবং সেটা এখনো চলমান। আমাদের ইউকে এবং বাংলাদেশের সাথে একটা কানেকশন রাখা, বাংলাদেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এবং যে কোনো ডেভেলপমেন্টের কাজে লক্ষ্মীপুরে এবং শিক্ষা সামাজিক উন্নয়নে এই লক্ষ্মীপুর সোসাইটি অলওয়েজ অবদান রাখবে। কর্মজীবনের ক্লান্তি কাটাতে পরিবারের সাথে বনভোজন উপভোগ করলেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ভ্রমণ করলেন পাশের দেশ স্লোভেনিয়ার ব্লেডস লেক। পরিবার ও প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত, মেতে ওঠেন গান ও খেলায়। সহকর্মী জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্যস্ত জীবন থেকে একটু অবসর নিয়ে পরিবার পরিজন সহ বনভোজনে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পাশের দেশ স্লোভেনিয়ার লাগোদি ব্লেড বা ব্লেড লেক ভ্রমণ করলেন প্রায় অর্ধশত বাংলাদেশি। আনন্দময় ভ্রমণের উদ্যোগ নেন ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জ জেলার প্রবাসীরা। ভেনিসের 2 প্রতিষ্ঠান VFCSRL ও ওমর অ্যাসিস্টেন্সা আয়োজন করে এ আনন্দ ভ্রমণের। লেকে নৌকা ভ্রমণ, গোসল এবং নির্মল প্রাকৃতিক পরিবেশে সবাই আনন্দ উল্লাসে সময় কাটান। কর্মজীবনের ক্লান্তি ভুলতে এমন একটি আয়োজনের অংশ হতে পেরে খুশি ভ্রমণকারীরা। আমরা সত্যি খুব আনন্দিত। আমাদের এত সুন্দর জায়গা, সবাই মনে একটা বিনোদন উপভোগ করছি যা বলে প্রকাশ করার মতো না। পরিবার নিয়ে সবাই আসছি সামার ভ্যাকেশনে,
খুবই সুন্দর একটা লাগু। আমি তো অনেকগুলা লাগুতে এ পর্যন্ত ঘুরছি, কিন্তু এই লাগুদি ব্লেডটা অনেক সুন্দর। মনোরম পরিবেশ, অনেক ভালো লাগলো সবাই একসাথে ঘুরে। আমরা চাই প্রতি বছর যাতে এমন সুন্দর সুন্দর আয়োজন করা হয়, যাতে আমরা সবাই পরিবারবর্গ একসাথে ঘুরতে পারি। আয়োজনের শেষে সবাই অংশ নেন র্যাফেল ড্রতে। আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন ফখরুল চৌধুরী, আমির হোসাইন, কামরুল হাসান, ভেনিসের মেস্ত্রে ওয়ার্ড কাউন্সিলর আফাই আলী, আরিফুল ইসলাম দীপু সহ অন্যরা। আগামীতে অন্য কোনো দেশে আনন্দ ভ্রমণ আয়োজনের আশাবাদ জানিয়েছেন তারা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামুদর্জি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা সার্কের চেতনা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস খোলার চিন্তা করছে সরকার, যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে। এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে চীন সবচেয়ে বেশি ভুক্তভোগী উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এ সমস্যা মোকাবেলার নিজস্ব সামর্থ্য রয়েছে। চায়না বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক সেমিনার। আয়োজক চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। সেমিনারে ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও যোগ দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। আনুষ্ঠানিক বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাদের মোট প্রত্যাশিত বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ফলে চীন এখন বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। চীন এখন বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে, বিশেষ করে বর্তমান সরকারের শুরুর পর থেকে। অর্থনৈতিক ও শিল্প উদ্যোগগুলো ইতোমধ্যে ব্যাপক অবকাঠামো নির্মাণ ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সংস্থাটির অফিস চীনে খোলার চিন্তাভাবনা করছে সরকার। এটি হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়। এই উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বড় ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় খুলতে যাচ্ছে চীনে। এটি দুই দেশের সম্পর্ককে জোরদারে ভূমিকা রাখবে। এছাড়া সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে একটি চাইনিজ কালচার সেন্টার প্রতিষ্ঠা করা খুবই জরুরি বলে আমি মনে করি। বাংলাদেশের একটি শক্তিশালী ও দক্ষ শ্রমশক্তি রয়েছে। কিভাবে এই শ্রমশক্তিকে বৈশ্বিকভাবে বিস্তৃত চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত করা যায়, সেটাও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, কুনমিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে 12 ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়েও কথা বলেন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে চীন সুরক্ষা পেতে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশকেও সুরক্ষার জন্য উদ্যোগ নিতে হবে। অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে বাংলাদেশের সক্ষমতা রয়েছে। আশা করি বাংলাদেশ এটা কাটিয়ে উঠতে পারবে। জামাত ইসলামের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামাত ইসলামী ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়াতে আগ্রহী তার দেশ। সে লক্ষ্যেই এই বৈঠক হয়েছে। তবে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, কেননা নির্বাচন বাংলাদেশের জনগণের বিষয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম এবং সংসদ নির্বাচনে তাদের ভোটের আওতায় আনতে কমিশন যে কাজ করছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কানাডা ভিত্তিক সংস্থা দ্য অপোজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডক্টর ওয়েন লাইপার্ট। বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ত্যাগের কথা স্মরণ করে সংগঠনটি জানায়, নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে এবার প্রবাসীদের ভোটের আওতায় আনা জরুরি।
বৈঠকে কমিশনের পক্ষ থেকে অন্তত 40টি দেশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন। এর আগে সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের ধারাবাহিক কাজের অংশ হিসেবে প্রবাসীদের ভোট প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইসি। Citizens abroad could engage with the Election Commission to ensure that in the next election a substantial number of Bangladeshis abroad. লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া 162 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদেরকে দেশটির বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশের দালালরা লিবিয়ার স্থানীয় মাফিয়াদের কাছে তাদের বিক্রি করে দেয়। পরে দেশে থাকা স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। বেশ কয়েকজন দালালের নাম জানিয়েছেন ভুক্তভোগীরা। ছেলেকে আর কখনো জীবিত ফেরত পাবেন তা ভাবেননি। মোবাইলে শুধুই আর্তনাদ শুনেছেন আর দেখেছেন খেতে না পাওয়া ছেলের দুর্ভোগের ছবি। দীর্ঘদিন পর লিবিয়া থেকে ফিরেছে সে ছেলে। কাজের সন্ধানে লিবিয়া গিয়েছিল তানজির। সেখানে বাংলাদেশি দালালরা তাকে স্থানীয় মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। তারা তানজিরকে আটকে রেখে চালায় নির্যাতন। আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে বাসায় থেকে 25 লক্ষ টাকা দেওয়ার দাবি করে। এই ছেলে বাঁচাতে আমাকে 36 লাখ টাকা 34 লাখ টাকা আছে। এই ছেলে বাঁচাতে আমার 32 লাখ টাকা নিচ্ছে। ওই নেছে রবিজুল। ভুক্তভোগীরা জানান, দালালরা ইউরোপে পাঠানোর আশ্বাস দিয়ে অনেককে মাফিয়াদের কাছে বিক্রি করেছে। দেশে স্বজনদের কাছ থেকে দালালরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা। হয়তো 1 কাপ পানি দিত 24 ঘন্টার ভিতরে, আর 2টা বিস্কুট দিত। অনেক সময় দেখা গেছে 2 চামচ ভাত দিত আর 1 চামচ ডাউল দিত, তাও 24 ঘন্টার ভিতরে, আর কোনো খানা দিত না। অনেক দিন এরকম মাইটার খাওয়ার পরে একসময় সহ্য করতে না পারে বাড়ির জমি বিক্রি করে টাকা দিছিল, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না দিয়ে তারা ছাড়েনি। ভুক্তভোগীদের আটক কেন্দ্র থেকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হেফাজতে রাখা হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয় দেশে। মামলার তদন্ত কর্মকর্তা লিবিয়া ফেরতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। বলেন, এ ঘটনায় হওয়া মামলায় বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। ওনাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়ে আমার একটা মামলা হয়। মামলার তদন্তটা আমাদের পিবিআই করছি। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইটালি বা ইউরোপে যাওয়ার যে স্বপ্ন দেখে, এটা যে বাস্তবে হচ্ছে না সেটাও আরো তুলে ধরতে হবে। বুধবার সকালে 162 জনকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আবুধাবি থেকে আসা এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ক্রিম, সিগারেট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার রাতে ফ্লাইট নাম্বার 061-এ অভিযান চালায় এনএসআই, কাস্টমস ও বিমান বাহিনী টাস্ক ফোর্স। এ সময় 3 যাত্রীর ব্যাগ তল্লাশি করে 2500 পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, 100 কার্টন মন্ড সিগারেট, 7টি মোবাইল হ্যান্ডসেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়, যার আনুমানিক রাজস্ব আয় প্রায় 15 লাখ টাকা। প্রথমবারের মতো অভিযুক্ত হওয়ায় মালামাল আটক করে 3 যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। হয়রানি, চোরাচালান এবং রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের নজরদারি জোরদার ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় যৌথ বাহিনী। টি-20 সিরিজের আগে অনুশীলন করেছে বাংলাদেশ দলের 6 ক্রিকেটার। বুধবার পাল্লাকেলেতে ছিলেন নাসিম, নাইম শেখ, সাইফুদ্দিন, শেখ মেহেদী, শরীফুল ও রিশাদ হোসেনরা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসলেও মাঠে ছিলেন না লিটন দাস। সব মিলে কেমন হতে পারে প্রথম টি-20-র একাদশ? টেস্টের পর ওয়ানডেতেও ব্যর্থতা, এরপর বাংলাদেশের সামনে এবার টি-20-র পরীক্ষা। সেই পরীক্ষার আগেই বিশ্রামে কাটিয়েছেন ওয়ানডে একাদশে থাকা ক্রিকেটাররা। বুধবার ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছেন টি-20 স্কোয়াডের 6 ক্রিকেটার। নাসুম, শরীফুল, রিশাদ, নাইম শেখ, শেখ মেহেদীর সাথে প্রায় 2 বছর পর ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন, সাথে চিকিৎসার জন্য ছুটি কাটিয়ে ফেরা হেড কোচ ফিল সিমন্স। কোচ সালাউদ্দিনের সাথে মাঠে ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সবশেষ ওয়ানডের পর প্রথম টি-20-র একাদশে দেখা যাবে বেশ কিছু পরিবর্তন। ভিন্ন সংস্করণ হলেও ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে জুটি বাঁধবেন পারভেজ ইমন। 3-এ থাকছেন অধিনায়ক লিটন কুমার দাস। এরপর 4-এ তাওহিদ হৃদয় ও 5-এ খেলার সম্ভাবনা রয়েছে শামীম পাটোয়ারির।
6 নম্বরে থাকছেন দারুণ ছন্দে থাকা জাকের আলী অনিক। ওয়ানডেতে সুযোগ না পেলেও এই ফরম্যাটে সাথে দেখা যেতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। 8 নম্বর পজিশনের জন্য স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ, 9 তানজিম হাসান সাকিব, 10 তাসকিন আহমেদ এবং সবশেষে মোস্তাফিজুর রহমান। যদিও বাজে পারফরমেন্সের সমালোচনার জন্ম দেয়া ফিজের একাদশে থাকা নিয়েও উঠতে পারে প্রশ্ন। এই পজিশনে ফিজের জায়গায় দেখা যেতে পারে আরেক বাহাতি পেসার শরীফুল ইসলামকেও। মিরাজের পর এবার ক্যান্ডির পাহাড়ে পরীক্ষা দিতে প্রস্তুত লিটন দাসের দল। মিরাজের পর এবার ক্যান্ডির পাহাড়ে পরীক্ষা দিতে প্রস্তুত লিটন দাসের দল। আগের ব্যর্থতা কাটিয়ে টি-20 সংস্করণে নতুন শুরু করতে চান লিটন কুমার দাস। যে বার্তা দিয়ে ওয়ানডে ফরম্যাটে ভরাডুবি দেখেছিল মেহেদী হাসান মিরাজ, সেই ফরম্যাটেই সমালোচিত লিটন কুমার দাসের ভাগ্যে এবার কি অপেক্ষা করছে এই টি-20 ক্রিকেটারদের নিয়ে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলঙ্কা। দর্শক, এখানেই শেষ করছি প্রবাসী বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।